আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্লাস 9, 10 এবং এসএসসি 27 বছর শিক্ষার্থীরা, কেমন আছো ভাইয়া? কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে ভাইয়া তোমাদের এই যে উচ্চতর গণিত, তোমাদের হায়ার চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির যে বেসিকের যে লাস্টের পার্টটুকু ছিল বা শেষের যে অংশটুকু, এই বেসিকটা পুরোপুরি শেষ করে দিব। ভাইয়া তোমাদের করাইছিলাম হচ্ছে সরলরেখার আদর্শ সমীকরণ পর্যন্ত, যেটা হচ্ছে y = mx + c, এই পর্যন্ত পড়িয়েছিলাম। তারপর ভাই একটু ব্যস্ত থাকার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আজকে তোমাদের বেসিকটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপর থেকে তোমরা যদি ম্যাথগুলো করতে থাকো, ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না এবং তোমরা 10 মার্ক ফুল মার্ক অ্যান্সার করতে পারো, যদি তোমরা এই ভিডিওগুলো স্পষ্টভাবে দেখতে থাকো, মানে ভালোভাবে দেখতে থাকো। তো শুরু করা যাবে। y = mx + c, আমি কিন্তু এই পর্যন্ত দিয়েছিলাম। তো y = mx + c কেন বলা হলো? এইখানে ওয়াইটাকে, ওয়াই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ পরিমাণ, যে ওয়াই অক্ষ যতটুকু পরিমাণ আছে, এক্স হচ্ছে এক্স অক্ষের চলক, এখানে দুটো চলক সম্মিলিত থাকবে। মানে তোমাকে বলা হয়েছে যখন তুমি সরলরেখার সমীকরণ বের করবা, সরলরেখা এক্স ওয়াই জেড তিনটেই থাকতে পারবে। আমরা সরলরেখার যে সমীকরণটা বের করি, আদর্শ সমীকরণ যেটাকে বলি, ওয়াই = mx + c, এটা সমীকরণ, ঠিক আছে? এখন ভাইয়া এখানে এমটা কি? এমটা হচ্ছে ভাইয়া ঢাল, মনে রাখবে এমটা হচ্ছে ঢাল, আর সিটা হচ্ছে আমার ধ্রুবক, যেটা এটা হচ্ছে আমার ওয়াই অক্ষে ছেদকৃত অংশের পরিমাণ, ওয়াই অক্ষে ছেদকৃত অংশের পরিমাণ। তুমি মনে রাখো, তুমি যদি এই সমীকরণটা এভাবে ইউজ করো, তাহলে সি পরিমাণ তুমি যদি বের করতে পারো, তাহলে বুঝবা এটা হচ্ছে ওয়াই অক্ষে এই যে যতটুকু পরিমাণ ছেদ করবে এইটার পরিমাণ, ঠিক আছে? এমটা হচ্ছে ঢাল, এক্স এবং ওয়াই হচ্ছে আমাদের চলক। তো আমাদের সরলরেখার সমীকরণ বের করতে হলে এক্স এবং ওয়াই সম্বলিত জিনিসপত্র আমাদের লাগবে। এক্স এবং ওয়াই চলক, এম হচ্ছে ঢাল, ঠিক আছে ভাইয়া? সাপোজ ধরো, মনে করো তোমাকে বললো 3x - y = 1, এই রেখা, এটা একটা সরলরেখা সমীকরণ, মনে রাখবা। যদি মনে করো যে এক্স এর চলক বা ওয়াই এর চলক 1y থাকে, তাহলে মনে রাখবা সেটা হচ্ছে আমাদের সরলরেখা। যদি দ্বিঘাত হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের অন্যরকম ভাবে চলে যায়, ঠিক আছে? দ্বিঘাত হলে সেটা হচ্ছে আমাদের উপবৃত্ত আকারে চলে যায়। বা যখন এক্স এর ঘাত এবং ওয়াই এর ঘাত 1 হবে, ঘাত যখন এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ঘাত 1, তার মানে বলতে হবে এটা হচ্ছে সরলরেখা। তো যেহেতু আমাদের এখানে আছে, তা বললাম এই জিজ্ঞেস করলাম যে এর ঢাল কত, এর ঢাল কত, এই ঢাল কত জিজ্ঞেস করছে। তো এটা ঢাল জিজ্ঞেস করতে চাই, তাহলে আমরা সুন্দর মতো এই সমীকরণ নিয়ে যেতে পারি। এই সমীকরণ যদি নিয়ে যেতে পারো, তাহলে এর ঢালটা তুমি বের করতে পারবা, কারণ এভাবে বের করে দেওয়া সম্ভব না। তোমাকে এই সমীকরণটা নিয়ে যেতে হবে, মানে এর আদর্শ ফর্মে নিয়ে যেতে হবে, তাহলে তুমি এই সমীকরণের ঢালটা বের করতে পারবে। চলো আমরা তাহলে এটা নিয়ে যাই। তাহলে সমীকরণে লিখি 3x - y = 1। তারপর হচ্ছে এক্সটাকে ওই পাশে, মানে আমার ডান সাইড নিয়ে যাই, তাহলে হচ্ছে -y = -3x + 1। এখন হ্যাঁ দেখো, এখানে তো ওয়াই ছিল শুধুমাত্র, -1 ছিল না। তো -1 যদি থেকে থাকে, তার মানে -1 রাখা যাবে না, আমি মাইনাস দিয়ে গুণ করে দিই। তো কী হবে? y = 3x - 1। এখন ভাইয়া এই যে দেখো, এটা কার মতো হচ্ছে? y = mx + c এর মতো, তাই না? ঠিক একদম হুবহু এর মতো হচ্ছে না? এটা y এর মতো আছে, এটা m এর মতো আছে, এটা -1। তাহলে ভাইয়া দেখা যাচ্ছে যে y এর মতো আছে। এক্স এর আগে চলকটা কি আছে? এক্স এর আগে মানে যে সহগটা আছে, ওটা কি? আমাদের এই হিসেবে কাউন্ট করে সেটা বলছিলাম। তাহলে এর ঢাল কত? ঢাল হচ্ছে এম। ঢাল হচ্ছে এম, হচ্ছে আমাদের এর ঢাল এম হচ্ছে আমাদের কত বলতো ভাইয়া? এম এর ঢাল এম হচ্ছে আমাদের 3। আর যদি বলো ওয়াই অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ, ওয়াই অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ, ওয়াই অক্ষের ছেদকৃত, তাহলে ছেদকৃত অংশের পরিমাণ হচ্ছে কত ভাইয়া? -1, কারণ এতটুকু পরিমাণ ছেদ করছে, এতটুকু পরিমাণ ছেদ করছে, আমি বলছিলাম তোমাকে। ঠিক আছে, এখন ভাইয়া তুমি খেয়াল করবা যে আমাদের যদি সবসময় তাহলে সরলরেখা যদি কোনো একটা এভাবে একটা সরলরেখা দিয়ে দেয়, এইভাবে সরলরেখা দিয়ে সেই সরলরেখার ঢাল তুমি ইজিলি বের করতে পারবে না? তো
তুমি খুব সহজেই বের করতে পারো এভাবে করে, এটা পদ্ধতি সমীকরণ। তুমি যদি ক খাতা ইউজ করো তাও হবে, এভাবে করতে পারবে। বাট এর চেয়ে একটা শর্টকাট নিয়ম আছে, হ্যাঁ, তো শর্টকাট নিয়মে দেখে নিই আমরা। তুমি যদি দেখবে এমসিকিউ তোমার কোন কাজে লাগবে, শর্টকাটটা কি? ধরো যদি কোনো সরলরেখা ঢাল বের করতে বলো, সাপোজ এই সরলরেখা ঢাল বের করতে বললো, এই সরলরেখাটা ঢাল বের করতে বললো, এই যে এটা, তো ঢালটা কি হবে? ঢাল এই হিসেবে আমরা লিখতে পারি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এখন ভাই এক্স এর সহগটা কি? তাহলে আমি দেখো, আমি শুধুমাত্র আমি এটা কিছু করবো না, এই ফর্মুলা তো নেবো না, আমি জাস্ট এখান থেকে এটা বের করবো। তাহলে দেখো এক্স এর সহগটা করবো, এক্স এর সহগ হচ্ছে 3, এক্স এর সহগ কত আমার 3, মাইনাস আগে দেবো শুধুমাত্র, মাইনাস হচ্ছে সূত্রে মাইনাস মাইনাস 3, এক্স এর সহগ হচ্ছে 3, আর ওয়াই সহগ কত -1, -1 তাহলে কি হবে, মাইনাস হচ্ছে প্লাস, দ্যাট মিনস হচ্ছে 3। তার মানে দেখছো তুমি জাস্ট শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করবা এবং তোমার ঢাল অটোমেটিক ইউজ করে এসে পড়বে। আশা করি তোমরা শর্টকাটটা বুঝতে পারছো। শর্টকাট হচ্ছে মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ তুমি সেটা বসাবা, ওয়াই এর সহগ থাকবে সেটা বসাবা, এক্স এর সহগ হচ্ছে -3 ছিল এখানে, আর ওয়াই এর সহগ হচ্ছে -1, দ্যাট মিনস হচ্ছে আমাদের 3। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কথা। তাহলে আসো এই পরবর্তী বেসিকটা আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তী বেসিকটা আমাদের দিতে পারি, সেটা হচ্ছে আমাদের সাপোজ মনে করো এই হচ্ছে আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা, হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে আমাদের 0,0 বিন্দু, এটা ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, এখন ভাইয়া শোনো, বিষয়টা হচ্ছে যদি আমাদের এক্স অক্ষের সমীকরণ বের করতে বলে, এক্স অক্ষের সমীকরণ বের করতে বললে ভাইয়া এটা মনে রাখবে, এখানে যেহেতু ওয়াইয়ের, দেখো এক্স অক্ষের যে তুমি এখানে যে প্রান্তেই জানো করো, এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত যে প্রান্তে জানো করো, এখানে কিন্তু সবার ওয়াইয়ের মানটা 0। তার মানে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার এক্স অক্ষের সমীকরণ। যদি ওয়াই অক্ষ বরাবর বলো, এই অক্ষে আমাদের এক্স এর ভ্যালু কত? 0, তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 0, এটা মনে রাখো। কারণ তুমি এখানে যেখানে জানো করো ওয়াই এর ভ্যালুগুলা এখানে ধনাত্মকভাবে বাড়বে, ওয়াই এর ভ্যালুগুলো এখানে ঋণাত্মকভাবে বাড়বে, বাট এক্স এর ভ্যালুটা কোনোদিন বাড়বে না। এক্স এর ভ্যালু তুমি যদি এদিকে যাও তাহলে বাড়বে, এক্স এর ভ্যালু তুমি এদিকে যাও তাহলে ঋণাত্মকভাবে বাড়বে, এইভাবে হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে পারলাম। সাপোজ ভাই বললো যে এই হ্যান্ডটা রেখে নিলাম, হ্যাঁ, বলছে এই রেখাটা সমীকরণ বের করো, এই রেখার সমীকরণ মনে করলাম যে এই রেখাটা এখান থেকে এ দূরত্বে আছে, সাপোজ এখান থেকে সে এক্স ইকুয়াল টু এ দূরত্বে আছে, মানে সে সাপোজ এখানে সে এ দূরত্বে আছে, এক্স ইকুয়াল না, তাহলে মনে করো এখানে সে এইখান থেকে এই পর্যন্ত তার দূরত্বটা হচ্ছে এ। এখন ভাই তাহলে এটা স্থানাঙ্ক বিন্দু কত হবে, এখানে তার বিন্দু পয়েন্টটা কত হবে, এটা পয়েন্ট হবে a,0। ঠিক আছে, a,0 যদি হয়ে থাকে, আমার বলছে এই রেখাটা সমীকরণ বের করতে। হ্যাঁ বলো তো, এই রেখাটা, এই যে রেখাটা এ দূরত্বে আছে আমার ওয়াই অক্ষ থেকে, কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা কি জানি ওয়াই অক্ষের সমান্তরাল সূত্র কি, মানে সমীকরণ কি? এক্স ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের যা আছে ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। তার মানে তুমি যদি এর সমান্তরাল কোনো একটা রেখা আঁকো, তার এখানেও তো এক্স এর ভ্যালুগুলো কি হবে, আমার সেম থাকবে। এখানে আমার এক্স এর ভ্যালুগুলো সেম থাকবে, এখানে কি সাপোজ এখানে এক্স এর ভ্যালুগুলো চেঞ্জ হবে কি, তুমি মনে করো এখান থেকে এখানে এই প্রান্তে গেলে, তাহলে এখান থেকে তুমি এর ঘুরতে আসবা, আবার ওয়াই এর ভ্যালু উঠবা, এখানে এখান থেকে তুমি যত দূর এখানে আসতে হবে, কিন্তু এর দূরত্বে এসে নিচে যেতে হবে, এর দূরত্বে এসে তোমাকে উপরে উঠতে হবে, এর দূরত্বে এসে তোমাকে নিচে নামতে হবে। আমার কথা বোঝার চেষ্টা করো, তোমাকে যদি একটা পয়েন্ট দেওয়া হয়, সাপোজ এর এই এই রেখার উপরে কোনো একটা বিন্দু দেওয়া হয়, সাপোজ মনে করো এই বিন্দুটা, যে এই বিন্দুটা, ঠিক আছে, তাহলে তোমাকে বলতে হবে যে এটা এ দূরত্বে আসবে, তারপর মনে করে এটা উপরে উঠবে, মনে করে এটা হচ্ছে এ বি, এ কমা বি, তার মানে কি দেখো এ কমা বি। আবার তুমি যদি মনে করো এখানে পড়া আসো, তাহলে এখানে এত দূরত্ব আসলে মনে করো তাহলে এ কমা মাইনাস বি, এ কমা মাইনাস বি, মানে দেখো সব কিছু আমি যে কটা পয়েন্ট নিচ্ছি, এখানে যে কটা পয়েন্ট নিচ্ছি না কেন, এখানেও এ এর মতো আছে, এ এর মতো আছে, এ এর মতো আছে, বাট কথা হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, আমার কার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, আমার ওয়াই অক্ষের যে ভ্যালুগুলো সেটা চেঞ্জ হচ্ছে। যেটা চলো সেটা তো আমরা নিতে পারি না, আমার সবসময় মনে রাখতে হবে আমার ধ্রুবকগুলোর সাথে সবসময় কাজগুলো করতে হবে। তো
তো এইখানে চেঞ্জ হচ্ছে যে চেঞ্জ হচ্ছে না তার ভিত্তিতেই আমার সমীকরণ দ্বারা করানো হবে। দেখো এখানে চেঞ্জ হচ্ছে না কি ওয়াই অক্ষের এখানে ওয়াই এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না, এজন্য ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখানে এক্স এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না, এজন্য এক্স ইকুয়াল টু 0। তো যেখানে এখানে কার ভ্যালু চেঞ্জ হচ্ছে না, এখানে এর আমার এক্স এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না, এক্স এর ভ্যালু কোন পর্যন্ত, শুধুমাত্র এই হচ্ছে বারবার। তুমি যেখানে যাও এই পয়েন্টে যাও অথবা এই পয়েন্টে যাও অথবা এই পয়েন্টে যাও, যে পয়েন্টে যাও না কেন এক্স এর ভ্যালুগুলো আমার কি হচ্ছে, এই হচ্ছে। তার মানে এই যে পরিবর্তন হবে না সেটাই হচ্ছে আমার সমীকরণ। তাহলে আমি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ, দ্যাট মিনস এটার সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক তদ্রুপ যদি আমি এখান থেকে এত দূরত্বে আবার মনে করো এখান থেকে এই যে এক্স ইকুয়াল মনে করো আবার এই দূরত্বে আসছে কেন, তাহলে বলবো কি বলবো, তাহলে এটা সমীকরণ কি হবে, তাহলে এটা যেহেতু ঋণাত্মক দিকে এটা পয়েন্ট কি হবে মাইনাস এ কমা 0। আর এখানে প্রত্যেকটা পয়েন্ট কি হবে মাইনাসে দেখো খেয়াল করে এখানে কি হবে, এখানে বোঝা যায় এখানে প্রত্যেকটা পয়েন্ট হবে মাইনাসে। ঠিক আছে, এখানে মাইনাসে যাবো, এখানে তুমি যাই এক্স এর ওয়াই এর যাবো বসানো হবে, এখানে ওয়াই এর এক্স এর হলো মাইনাস ই হবে। তার মানে আমার যেখানে মাইনাসে হচ্ছে কে পরিবর্তন হচ্ছে না, মাইনাস এটা পরিবর্তন হচ্ছে না, তার মানে সমীকরণটা হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। বুঝা গেছে ভাই? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। ওকে, বুঝে নিলাম। ঠিক তদ্রুপ ভাবে যদি আমি বলি যে ভাইয়া এটা ভাইয়া দেখো দেখে নিলাম এটা হচ্ছে আমার কত দূরত্বে আছে, সাপোজ এখানে এক্স অক্ষ থেকে সে বি দূরত্বে আছে, যেখান থেকে বি দূরত্বে আছে। আচ্ছা ভালো কথা, সে যদি বি দূরত্বে থেকে থাকে, বি দূরত্বে আছে, তাহলে এই অক্ষ এটা কার অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। মনে রাখবা যার সমান্তরাল হবে ঠিক সেরকমই সমীকরণটা করতে হবে। তার মানে এখানে কার ভ্যালুটা, এখানে আমার কার ভ্যালুটা চেঞ্জ হবে, কার ভ্যালুটা চেঞ্জ হবে না বলতো হ্যাঁ, এখানে আমার ওয়াই অক্ষের ভ্যালুটা চেঞ্জ হবে। কারণ তুমি যেখানে যাও না এই প্রান্তে যাও বা এই প্রান্তে যাও, এই প্রান্তে এই প্রান্তে ওয়াই অক্ষের যে ভ্যালুটা, কারণ আমার তো এই প্রত্যেক প্রান্তে কিন্তু দেখো এখানে যদি আমি এই পাশে আসি তাহলে এই প্রান্তে যেতে হলে আমার ওয়াই বি পরিমাণ যেতে হবে, এই পাশে যেতে হলে আমাকে বি পরিমাণ যেতে হবে, এই পাশে যেতে হলে আমার বি পরিমাণ যেতে হবে। তার মানে হচ্ছে আমার এখানে বি পরিমাণ ওয়াই এর বি পরিমাণ অংশটা চেঞ্জ হচ্ছে না। খেয়াল করে প্রত্যেকটা লাইনে কিন্তু বি এর মানটা চেঞ্জ হবে না, এক্স এর ভ্যালু ঠিকই চেঞ্জ হবে কারণ এক্স এর ভ্যালু আমি দূরাচ্ছি। তার মানে যে চেঞ্জ হচ্ছে না তাকে নিয়ে আমরা সমীকরণ গঠন করি, তাকে তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু কি বি। আবার যদি ভাই তুমি এইভাবে চিন্তা করো, এটা মনে করো আসলো কত, এটা মনে করো আসলো আমার মাইনাস বি 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 পরিমাণ, যেহেতু ঋণাত্মক দিয়ে গেছে কি চেঞ্জ হবে না, তাহলে এটা কি যদি ওই বুঝতে পারো বুঝতে পারবো ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস বি। এই হচ্ছে আমার এই ধরনের সমীকরণগুলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এখানে দেখা দিই, মনে করো এই একটা সমীকরণ যদি হয়, এটা যদি বি তুলতে যায় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস বি। যদি এ আর এটা হচ্ছে হয় তাহলে এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ। আচ্ছা পাইলাম, সুন্দর। তাহলে আমরা চলে যাই পরবর্তীতে, এটা বি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা 0,0 বিন্দু। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, পরবর্তী লেকচারটা আমি উঠে নিই, দেখে নাও সুন্দর মতো। ঠিক আছে ভাইয়া, এখন আমাদের মূল বিন্দুগামী সরলরেখা শুরু করো। মূল বিন্দুগামী সরলরেখা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ কি ভাইয়া? এখানে নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স, এটাতে ওয়াই অক্ষ এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম 0,0। মূল বিন্দু মানে কি, মূল বিন্দু মানে এটা, মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ বলতে কি বোঝায় দাও, সাপোজ মনে করে এই যে এটা মূল বিন্দু দিয়ে গেছে একদম, মূল বিন্দু সরলরেখা সমীকরণ এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু এম, যদি এই বরাবর হয়। আর যদি ভাইয়া এখানে যদি এই বরাবর হয় তাহলে এই রেখার সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স।
কেন মাইনাস হলো ভাই, কেন প্লাস হলো? কারণ এটা দেখো এক্স অক্ষের দিকে সাথে ধনাত্মক থিটা কোণ করছে, ধনাত্মক থিটা। আর এইটা হচ্ছে দেখো এটা ধনাত্মক কোণ করছে, ধরো পাই কোণ করলো, এরা ট্যান থিটার ভ্যালু 90 ডিগ্রির বেশি হয়ে গেছে, এটার মানটা মাইনাস আসবে, কারণ ট্যান থিটার ভ্যালুটা থিটার ভ্যালুটা এখানে পাইয়ের ভ্যালুটা বেশি আসতেছে। এই জন্য যদি এই বরাবর যায় তাহলে এর মানটা ঋণাত্মক আসবে, আর যদি এই বরাবর থাকে প্রথম কোয়ার্ডিনেটে থাকে তাহলে এর ভ্যালুটা পজিটিভ আসবে। আর একটা ভাবে তুমি বুঝতে পারো, দেখো ভাইয়া, দেখো আমরা কি জানি ঢাল সমান সমান কি হয়? দেখো ঢাল সমান আমরা কি জানি, ঢাল সমান সমান কি হয়? ঢাল এম ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স, বলতে পারি না? এবার শিখছি ঢাল ডিভাইড বাই ডেল এক্স। তাহলে ভাইয়া বলো তো এইখানে এই কোয়াড্রেন্টে এখানে কার ভ্যালুটা ঋণাত্মক? আমি যদি ওয়াই অক্ষের ভ্যালু করি, মানে ওয়াই অক্ষের ভ্যালু এখানে পজিটিভ, আর এখানে টু অক্ষের ভ্যালু তো এখানে পজিটিভ, ওকে, দ্বিতীয় কোয়াড্রেন্টে, ঠিক আছে? আর এইখানে এখানে এই কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু কত? ঋণাত্মক মাইনাস, তাহলে প্লাস মাইনাস কি হয়? মাইনাস একটা ভ্যালু আসে। তাহলে এম এর মানটা এখানে কি আসছে? দ্বিতীয় সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে এম এর ভ্যালুটা, এম এর ভ্যালু ঋণাত্মক হবে, এম এর ভ্যালুটা ঋণাত্মক, এম এর মান প্রথম চতুর্ভাগে, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, আর হচ্ছে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে y is equal to mx। এখানে m এর ভ্যালু কি হবে? m এর ভ্যালুটা হচ্ছে দেখো, আমাদের ডেল y ধরে ডেল y ডিভাইডেড ডেল x, y এর পরিবর্তে এখানে কি পজিটিভ, এই যে এখানে সরি এখানে y এর পরিবর্তে পজিটিভ হয়, প্লাস x এর পরিবর্তে পজিটিভ হয়, তার মানে প্লাস হবে, এই জন্য y is equal to mx। আর এখানে হয় মাইনাস y is equal to মাইনাস mx হয়, আর এখানে হয় y is equal to mx। বোঝা গেছে ভাই ব্যাপারটা? ঠিক আছে, তাহলে চলো ভাই নেক্সট আমরা কি যাই। এখন ভাইয়া নেক্সট টাইম এটা হচ্ছে দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল, যদি কখনো বলে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল, একটা জিনিস মনে রাখবা, যদি এরকম হয়, মনে করে এটা রেখা এবি রেখা, এর একটা রেখা বিসি রেখা, যেমন রেল লাইন, বিসি না, মনে করো সিডি রেখা দিলাম, এবি রেখা এবং সিডি রেখা, দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় ভাইয়া, তাহলে মনে রাখবা এটা ঢাল দ্বয় পরস্পর সমান, এটা ঢাল দ্বয় পরস্পর সমান, তার মানে এটার ঢাল কি এম এবি, এটার ঢাল কি এম সিডি, তার মানে সমান্তরাল হলে এম অফ এবি ইজ ইকুয়াল টু এম অফ সিডি, মনে থাকবে? ঠিক আছে, এটা মনে রাখবে। আরেকটা শর্ত আছে, মনে করো আমরা সরলরেখা সমীকরণগুলোকে কিন্তু এভাবে প্রকাশ করি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এটা হচ্ছে এক্স এর চলক, ওয়াই এটা হচ্ছে সি, ইজ ইকুয়াল টু সি। তাইলে ভাই এক্স এর চলক হচ্ছে এ, ওয়াই চলক হচ্ছে বি, সি, এটা হচ্ছে সরলরেখা কিন্তু আরেকটা সমীকরণ। এখন আমি এটাকে এ ওয়ান লিখতে পারি, যেহেতু দুই চলক সমীকরণ এ ওয়ান, এটাকে বি টু, এটা সি টু, এটা কি লিখতে পারি, সরি এটা এ ওয়ান, এটা বি ওয়ান, এটা সি ওয়ান, এটা কি লিখতে পারি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জিরো। মানে ভাই মনে রাখবে যে সহগগুলো চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের চলকগুলো তো চেঞ্জ হবে না, তাই না? এখন যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে আরেকটা শর্ত আছে, সমান্তরাল হলে এ ওয়ান ইজ ইকুয়াল ডিভাইডেড বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান ডিভাইড বাই বি টু, এটা অলওয়েজ হয়, কিন্তু নট ইকুয়াল টু সি ওয়ান ইজ ইকুয়াল টু সি, এটা সমান হবে, এই দুটো সমান হবে, বাট এই দুটো কিন্তু এই যে সি ওয়ান এবং সি টু যে সমান্তরাল, মানে ধ্রুবকদ্বয় যোগপাত, মানে এক্স এক্স
চলকের সহগের অনুপাত ইজ ইকুয়াল টু ওয়াই চলক সহগের অনুপাত 2। ঠিক আছে, মনে রাখবা এই হলো কথা। এখন হ্যাঁ আরেকটা জিনিস আসবে, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে যদি পরস্পর পরস্পর লম্ব হলে, মনে করো ভাইয়া এই যে একটা রেখা এরা এর একটা রেখা লম্ব, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি আর ডি, লম্ব রেখা কিভাবে বুঝবো? তাহলে মনে রাখবে এই রেখার ঢাল কি? এই রেখার ঢালটা হচ্ছে এম অফ এবি, এই রেখার ঢালটা হচ্ছে এম অফ সিডি। তাইলে কি হবে? লম্ব হলে এম অফ এবি ইন্টু এম অফ সিডি ইজ ইকুয়াল টু মাইনাস, বুঝছো ভাইয়া? এম অফ এবি ইন্টু এম অফ সিডি ইজ ইকুয়াল টু মাইনাস। দূরে রেখা পরস্পর লম্ব অনুপাত এরকম। তো তুমি একটা রেখার লম্ব, মনে করো সাপোজ তুমি এবি রেখার কি জানো, এবি রেখার ঢাল জানো, তাহলে তুমি সিডি রেখার ঢাল অনায়াসে বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা ভাইয়া? তুমি এবি রেখাটা এই যে সিডি রেখাটা নিচে নিয়ে যাবে, তুমি একটা অপরের বিপরীত শুধুমাত্র ঋণাত্মক, ঠিক আছে? এই আর এক সূত্র আছে, সেটা হচ্ছে আমার a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু, এইটা আরেকটা সূত্র, তুমি চাইলে এটা ইউজ করতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে তোমার কথা। আর আরেকটা যে সূত্র আছে ভাইয়া, যে দুইটা সরলরেখা একই হওয়া সত্ত্বেও, সাপোজ দুইটা সরলরেখা একই কিনা, সাপোজ তোমাকে বললো যে দুইটা সরলরেখা একই হওয়া সত্ত্বেও, নেক্সট চলো শুরু করি। দুইটি সরলরেখা একই হওয়ার, ভাইয়া দুইটা সরলরেখা একই হওয়ার সত্ত্বেও কিরকম? সাপোজ বললো 6x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6। আরেকটা রেখা বললো 2x প্লাস y ইজ ইকুয়াল টু, ভাইয়া এই রেখাটা আর এই রেখা দেখতে কিন্তু ভিন্ন লাগছে, কিন্তু রেখা দুটো কিন্তু আদতে একই। কিভাবে সরলরেখা যদি বুঝবে, তুমি কিভাবে বুঝবে যে এই দুটো রেখা সেম কিনা? তুমি তাদের অনুপাত করবা। কিসের অনুপাত করবা? মনে করো এটা তো a1, এটা হচ্ছে আমাদের b1, এটা হচ্ছে c1, এটা a2, এটা b2, এটা হচ্ছে c। এখন তুমি এদের অনুপাত করো, যদি সরলরেখা একই হয়, একই সরলরেখা হলে, একই সরল রেখা হলে, একই সরল রেখা হলে a1 ডিভাইডেড বাই a2, p1 ডিভাইডেড বাই b2 ইজ ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2, মানে সবগুলার অনুপাত সমান হবে। দেখি ভাইয়া এইগুলোর অনুপাত সমান কিনা। প্রথম রেখা ও দ্বিতীয় রেখা, চলো দেখি প্রথম রেখা দ্বিতীয় রেখা ছিল কিরকম। a1 কত ছিল? 6 ডিভাইডেড বাই 2, 3 ডিভাইডেড বাই 1, আর হচ্ছে 6 ডিভাইডেড বাই 1। c1 যদি বলছো তাহলে -6 -1 একই জিনিস, কারণ আমার সিটা বাম পক্ষে এনে করতে হয়। তো দেখি এটা পরিবর্তন করে নিই।
দেখো এটা ভাগ করলে কত হয় 3, ভাগ করলে 3, এটা ভাগ করলে 3। দেখো অনুপাত তিনটারই সমান, 3 অনুপাত সমান আছে, দ্যাট মিনস হচ্ছে 3 অনুপাত যদি সমান হয় তার মানে হচ্ছে 6x plus 3y is equal to 6 এবং 2x plus y is equal to 2। এই দুইটা একই রেখা, ঠিক আছে। যেহেতু আমার তিনটার অনুপাত সমান আছে, মানে আমাদের সহগগুলোর এবং ধ্রুবকগুলোর অনুপাত সমান আছে। দেখো ভাইয়া যে তিনটার অনুপাতই সমান, তাহলে আমরা বলতে পারি যে তারা একই সরলরেখা। তো এইভাবে যদি কখনো বলে সরলরেখা হয়েছে কিনা, একই সরলরেখা তুমি তিনটার অনুপাত বের করবা, ঠিক আছে। আশা করি বের করার অনুপাত শেষ হয়ে যাবে। এখন ভাইয়া তোমাদের যেটা আরেকটা জিনিস করতে হবে, দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে, পরস্পরকে সাপোজ মনে করো সরলরেখা a1x plus b1y plus c1 আর সরলরেখা a2x plus b2y plus c2 এই ধরো দূরের সরলরেখা, এই দূরের সরলরেখা পরস্পরকে ছেদ করবে। তাহলে এই মনে করো এই সরলরেখা আর এক সরলরেখা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে সরলরেখা, প্রথম সরলরেখা, এটা দ্বিতীয়, এটা মনে করো প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। এখন কথা হচ্ছে যে এই জায়গায় একটা ছেদবিন্দু বের হলো, প্রথম এবং দ্বিতীয় সরলরেখার ছেদবিন্দু, মনে রাখবে প্রথম এবং দ্বিতীয় সরলরেখার সমাধানই হলো ছেদবিন্দু। প্রথম এবং দ্বিতীয় সরলরেখার সমাধানই হলো ছেদবিন্দু। কেননা কখনো কখনো তোমাদের পরীক্ষায় ছেদবিন্দু করে বলবে, বা আমাদের কখনো ত্রিভুজ গঠন করার ক্ষেত্রে, কখনো চতুর্ভুজ গঠন করার ক্ষেত্রে, বা কখনো কখনো দেখবে যে বলবে যে এক্স অক্ষের দিকে কতটুকু পরিমাণ যতটুকু ত্রিভুজ গঠিত হবে ততটুকু পরিমাণ ক্ষেত্রফল বের করতে বলে। তো ওইটা হচ্ছে ত্রিভুজ গঠন করে যখন, তখন তারা হচ্ছে পরস্পরকে অনেক কিছু ছেদ করে। তখন ছেদ করার ফলে তুমি যে ছেদবিন্দুটা কিভাবে বের করবে, ছেদবিন্দুটা বের করার সর্বক্ষণ শর্ত হচ্ছে তোমার এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুকে তুমি সমাধান করবে, সরি এই দুইটি সরলরেখাকে তুমি সমাধান করবে। এই সরলরেখা এবং এই সরলরেখা, এই দুই সরলরেখাকে তুমি যদি সমাধান করতে পারো, তুমি দুটো সরলরেখা যদি সমাধান করতে পারো, তাহলে হচ্ছে তুমি এই ছেদবিন্দুটা পাবা, ঠিক আছে। সরলরেখা সমাধান করলে তুমি ছেদবিন্দুটা পাবো। আর আমি ছেদবিন্দু নিয়ে অনেক সময় আমার কাজ থাকে, তো কাজ করতে পারবো নিজে। এই দুটো সরলরেখা সমাধানই হচ্ছে আমার ছেদবিন্দু। এখন সেই ছেদবিন্দু তুমি অনেক নিবে করতে পারো, সেটা হচ্ছে তুমি বজ্রগুণন করতে পারো, তুমি অপূরণ করতে পারো, তুমি প্রতিস্থাপন করতে পারো, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, তোমার ইচ্ছা অ্যাজ ইউজুয়াল। আমি যখন পরবর্তীতে ম্যাথগুলো সলভ করাবো তখন তুমি দেখতে পাবো কীভাবে এই জিনিসগুলো সলভ করো। তোমার ধারণা করে রাখো যে কোনো যখন ছেদ করতে বলে তখন আমাদের তার দুটো সরলরেখাকে সমাধান করতে হয়, সমাধান করলেই দুটো ছেদবিন্দু পাওয়া যায়, ঠিক আছে। তারপর ভাইয়া ক্ষেত্রফল সংক্রান্ত, ক্ষেত্রফল সংক্রান্ত কী হয়, মনে করো তোমার যে কোনো বিন্দু থাকে, তোমার কয়েকটা বিন্দু x1 y1 x2 y2 x3 y3 x4 y4 যাই দেখো থাকবে, তোমার সমান কীভাবে ক্ষেত্রফল বের করবে বিন্দু তুমি জাস্ট এভাবে দেখো।
ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ x1 x2 x3, ঠিক আছে। মনে করো একটু গুণ দিলাম, আবার মনে করো আমি ত্রিভুজ নিচ্ছি, সাপোজ x4 দিলাম, আবার x1 y1 y2 y3 y4 y1, ঠিক আছে ভাই? এটা কিভাবে করবা? এখন তোমার কাজ হচ্ছে শুধু এই রেখে দিবা। এখন কাজ হচ্ছে এইটার সাথে এরা গুণন করবা, মনে রাখবা ক্লকওয়াইজ, এখান থেকে এখানে গুণ করবা, 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 এবং সব পজিটিভ হবে আমার। এই করে গুণ করার পরে তারপর থেকে যা আসবে সব নেগেটিভ। এভাবে গুণ, এটা থেকে এটা গুণ করবা মাইনাস, এটা থেকে এটা গুণ করবা মাইনাস, এটা থেকে এটা গুণ করবা মাইনাস, এটা থেকে এটা গুণ করবা, আর শেষ তোমার ক্ষেত্রফল যত আসবে তত এত বর্গ, ঠিক আছে। তো ভাইয়া লেকচার এ পর্যন্তই শেষ। তোমাদের যতটুকু বেসিক দেওয়া কথা আমি সবটুকু ক্লিয়ার করেছি। তুমি যদি এগুলো দেখো ইনশাল্লাহ তোমরা সব সুন্দর মতো কমপ্লিট করতে পারবা। এবং আগামীতে দেখা হচ্ছে ইনশাল্লাহ টাইপ ভিত্তিক ম্যাথগুলো নিয়ে, ইনশাল্লাহ স্থানান্তর জমিতে পুরোপুরি শেষ হবে। তখন পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।